আজকে আমরা কথা বলবো হচ্ছে পাতন নিয়ে, পাতন এবং ঊর্ধ্বপাতন। তো দেখি তোমার বইয়ের ৭৩ পৃষ্ঠার মধ্যে এই টপিকটা রয়েছে পাতন। তো দেখো পাতন বা ডিস্টিলেশন এই জিনিসটা কি, বাষ্পীভবন এবং ঘনীভবন এই কথাটা। তো বাষ্পীভবন কি, ধরো যে আমরা যখন একটা তরল পদার্থ, ধরো যে সেটা হচ্ছে লিকুইড অবস্থায় আছে, তো এই লিকুইড পদার্থকে আমরা যদি তাপ দিই, তাহলে ধরো নিচ থেকে তাপ দিচ্ছি, তো এখানে তাপ দিলে কি হবে, এই যে তরল পদার্থটা এটা হচ্ছে ধীরে ধীরে তোমার বাষ্পে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে তরল পদার্থটা হালকা হয়ে বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে গেছে। এখন দেখো এই যে এই প্রক্রিয়াটা, অর্থাৎ তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার এই যে এই প্রক্রিয়াটাকে আমরা বলি বাষ্পীভবন। তো দেখো বাষ্পীভবন কথাটা আসলে তোমার মাথায় সর্বপ্রথম যে কথাটা আসা উচিত সেটা হচ্ছে বাষ্পে পরিণত হওয়া। বাষ্পীভবন মিন্স বাষ্পে পরিণত হওয়া। এখন দেখো আমি যদি বলি এই যে ধরো তরলকে আমরা তাপ দিয়ে বাষ্পে পরিণত করলাম, ঠিক আছে, তো এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। এখন আমি যদি এই বাষ্পকে আবার তোমার ঠান্ডা করি তাহলে কি হবে, অর্থাৎ বাষ্পকে যদি আমি এই যে ধরো এগুলো হচ্ছে বাষ্প, এই বাষ্পকে যদি আমরা একটা ঠান্ডা স্থানে রাখি তাহলে কি হবে, এই বাষ্পগুলো কিন্তু আবার তরলে পরিণত হবে। অর্থাৎ এই জিনিসটার উল্টা জিনিসটা হচ্ছে কি হবে, এই বাষ্পগুলোকে শীতল করলে সেটা আবার তরলে পরিণত হবে। বাষ্প কিন্তু ধরো যদি আণুবীক্ষণিক লেভেলে তুমি দেখো, দেখবে যে বাষ্প হচ্ছে অনেকগুলো তোমার, অর্থাৎ এখানে কি হচ্ছে, এই বাষ্পগুলো ঘনীভূত হওয়া কথার অর্থ হচ্ছে যে একত্রিত হওয়া, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখেছি যে গ্যাসীয় পদার্থের যে অণুগুলো সেগুলো কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করে, গ্যাসীয় পদার্থের অণুগুলো, এবং যখন তাদেরকে শীতল করা হয় তখন কিন্তু যে তারা তাদের এই ডিস্টেন্সটা কমিয়ে দেয়, অর্থাৎ তারা কিন্তু কাছে এসে পড়ে, অর্থাৎ পরস্পরের কাছে এসে পড়ে, এবং যখন তারা এই যে দেখো এরকম যদি পরস্পরের কাছাকাছি থাকে সেটা কিন্তু আবার তরলে পরিণত হয়। অর্থাৎ বাষ্পের মধ্যে কি থাকে, এই অণুর কণাগুলো কিন্তু দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে, বাষ্পের মধ্যে, এবং যখন সেটা আমরা শীতল করি তখন কিন্তু এই কণাগুলো খুব কাছাকাছি এসে পড়ে, অর্থাৎ তারা কি হয়ে যায়, একত্রিত হয়ে যায় বা তারা ঘনীভূত হয়ে যায়। তো যখন তারা এই যে ঘন হয়ে ঘনীভূত হবে তখন সেটাকে নাম দিব আমরা ঘনীভবন। আচ্ছা, পাতন কথাটা থেকে আমরা একটা বাংলা শব্দ পাই যে পাতা। আমরা বলি না অনেক সময় যখন তাল গাছের মধ্যে আমরা হাঁড়ি পাতি তখন কিন্তু তালের যে মিষ্টি রস সেটা কিন্তু আমরা পাই। আমরা এখানেও কিছু একটা পাবো, কি পাবো, এখানে হচ্ছে আমরা বিশুদ্ধ পানি পাবো। বিশুদ্ধ পানি কোথা থেকে পাবো, ধরো অবিশুদ্ধ কোনো পানি থেকে আমরা একদম বিশুদ্ধ পানি, অর্থাৎ সেখানে শুধুমাত্র H2O থাকবে। বিশুদ্ধ পানির সংকেত হচ্ছে H2O। তো দেখো এটা হচ্ছে একটা পাতনের পরীক্ষা। এখানে দেখো আমরা একটা জিনিস পেতেছি, কি পেতেছি, এই যে দেখো একটা টেস্ট টিউবের মতো, এখানে কিন্তু এই যে বিশুদ্ধ যেই পাতিত পানি আমরা বলি, এই পাতিত পানিটা কিন্তু দেখো সেম প্রক্রিয়ায় কিন্তু এই যে এখানে কিন্তু জমা হচ্ছে। কিভাবে জমা হচ্ছে দেখো বিষয়টা, এখানে ধরো যে সমুদ্রের লবণাক্ত পানি, সমুদ্রে যে লোনা পানি সেটা হচ্ছে এখানে আমরা রাখলাম। এখন সমুদ্রের লোনা পানিতে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি থাকে, ঠিক আছে, তো ওগুলো কিন্তু খাওয়ার অযোগ্য, তুমি সেগুলো খেতে পারবে না, আর খেলে তোমার কিডনি লিভার এগুলো ফেল হয়ে যাবে। তো দেখো আমরা কি করছি, এই সমুদ্রের লোনা পানির মধ্যে আমরা যখন তাপ প্রয়োগ করছি তখন কি হচ্ছে, এই যে পানিগুলো কিন্তু বাষ্পে পরিণত হচ্ছে, এই যে একদম তোমার এই বাষ্পীভবনের মতো তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করছি, এবং সেটা হচ্ছে বাষ্পীভবন। তো এখানে ঘটছে হচ্ছে বাষ্পীভবন। পানির কণাগুলো সেগুলো কিন্তু হালকা, যার কারণে এই পানির অণুগুলো হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে। কিন্তু যেহেতু আমরা জানি লবণ আর পানি এখানে মিশ্রিত, অর্থাৎ লবণ কিন্তু লবণের সংকেত তোমরা শিখে রাখবে NaCl, ঠিক আছে, আর পানির সংকেত হচ্ছে H2O, বিশুদ্ধ পানির সংকেত হচ্ছে H2O। তো কি হয়, এখানে কিন্তু NaCl এবং H2O কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। তুমি যখন এটাকে তাপ দিচ্ছ তখন কি হচ্ছে, এই H2Oটা কিন্তু তোমার হালকা হয়ে কণাগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে, কিন্তু এই যে NaCl বা লবণ এটা কিন্তু তুলনামূলক ভারী, ঠিক আছে, এই লবণ কিন্তু সহজে গলানো যায় না। তুমি লবণকে দেখবা চুলার মধ্যে নিয়ে তাপ দিবে, লবণ কিন্তু সহজে গলে না, চিনি গলে যায় কিন্তু লবণ গলে না। দেখো যখন তাপ দিচ্ছ তখন এই বাষ্পগুলো কি হচ্ছে, এই যে দেখো এই যে এই পাইপের মাধ্যমে এই বাষ্পগুলো এখানে এসে জমা হচ্ছে। যেহেতু NaCl এর কণাগুলো ভারী তাই তারা বাষ্প হয়ে উপরে উঠতে পারছে না, যার কারণে তারা নিচেই কিন্তু জড়ো হচ্ছে, এবং যে বিশুদ্ধ পানি H2 সেটা কিন্তু এখানে এসে জমা হচ্ছে, এবং এখানে এসে জমা হচ্ছে। দেখো এই যে এই টিউবটা এটা কিন্তু একদম আলাদা টিউব, ঠিক আছে,
এটার সাথে কানেক্টেড। আর এই যে বাহিরে একটা আবরণ, এই জিনিসটা কিন্তু এই ভেতরটার সাথে কোনো কানেক্টেড নাই, এটা কিন্তু আলাদা। তো এই দুই পাশে দুইটা টিউব দেখা যাচ্ছে। এই টিউব দুটা কি হচ্ছে, এটা কিন্তু এই যে মোটরের সাহায্যে, ধরো যে এই পাইপ দিয়ে কি হচ্ছে যে ট্যাপের ঠান্ডা পানি কিন্তু চার দিয়ে কিন্তু এই যে ঠান্ডা পানি কিন্তু এই যে টিউবের মাধ্যমে ঘোরানো হচ্ছে, একদম শীতল পানি। যার কারণে কি হচ্ছে দেখো, এই বাষ্পটা এই টিউবের মাঝখান দিয়ে যাওয়ার সময় একদম একটা শীতল আবহাওয়া পাচ্ছে। এখানে কিন্তু একটা শীতল ওয়েদার তৈরি হচ্ছে। এবং কি হচ্ছে, এই বাষ্পটা কিন্তু এই যে শীতল ওয়েদারের কারণে, এই শীতল আবহাওয়ার কারণে আবার তারা তরলে পরিণত হয়ে যে এখানে জমা হচ্ছে। এবং এই জিনিসটাকে আমরা বলছি যে বিশুদ্ধ পাতিত পানি, অর্থাৎ এই পানির টেস্ট কিন্তু একদম বিশুদ্ধ। আমরা কিন্তু বলি যে পানির কোনো টেস্ট নেই, কিন্তু আমরা দেখি যে আমরা সচরাচর যে সকল পানি পান করি, ভূগর্ভের পানি, সেগুলোর মধ্যে কিন্তু টেস্ট রয়েছে, কারণ সেগুলোর মধ্যে অনেক ধরনের মিনারেলস রয়েছে, খনিজ উপাদান রয়েছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ ইত্যাদি রয়েছে। কিন্তু এই পানির মধ্যে কিন্তু কিছুই নেই, যার কারণে এটা স্বাদহীন। তো দেখো, যে সকল মরুভূমি অঞ্চল রয়েছে বা যে সকল দেশে প্রচুর গরম এবং পানি সংকট রয়েছে, যে সকল দেশের চারদিকে হচ্ছে সমুদ্র এবং সেখানে সুপেয় বা খাবার পানির খুব অভাব, তো তারা কি করে, এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মূলত তারা এই যে সমুদ্রের লোনা পানিকে তারা এই যে পানির উপযোগী পানিতে রূপান্তর করে। তো এটা হচ্ছে বিজ্ঞানের একটা প্রায়োগিক দিক। এবং দেখো, এই সেম প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়াটা এরকমই থাকবে কিন্তু উপাদানটা ভিন্ন হবে। এবং এই সেম প্রক্রিয়াটা কিন্তু কলকারখানার মধ্যেও কিন্তু ব্যবহার করা হয়। যেমন আমরা কিন্তু পেট্রোলের নাম শুনেছি, আবার প্যারাফিনের, ডিজেলের নাম শুনেছি, বা আমরা যে রাস্তার মধ্যে পিচ ডালাই দেই যে বিটুমিন, সেটারও নাম শুনেছি, আবার যে পেট্রোলিয়াম গ্যাস রয়েছে সেটার নাম শুনেছি। তো এই যে এই গ্যাসগুলো কিন্তু একটা উপাদান থেকে আলাদা করা হয়, সেটা হচ্ছে মাটির নিচে যে আমরা জানি জীবাশ্মগুলো পচে যেই তেল তৈরি হয়, আমরা জানি আরব দেশগুলোতে প্রচুর পরিমাণ তেল রয়েছে। তো আমরা যখন মাটি থেকে সেটা উত্তোলন করি, সেটা কিন্তু অপরিশোধিত আকারে থাকে। তো আমরা কিন্তু সেম প্রক্রিয়ায় কিন্তু ওই তেলগুলোকে আলাদা, আমরা ওই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল থেকে কিন্তু এই একই উপায়ে আমরা উপাদানগুলোকে আলাদা করি। আমি যে কথাগুলো বললাম তোমার বইয়ে কিন্তু সেম কথাগুলোই বলা আছে, আমি ইম্পর্টেন্ট লাইনগুলো হাইলাইট করে দিচ্ছি। দেখো, পাতন হচ্ছে তরল পদার্থকে তাপ প্রয়োগ করে দেখো বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। কিভাবে মনে রাখবে, বাষ্পীভবন মানে হচ্ছে বাষ্পে পরিণত। এবং কেতলিতে পানি গরম করার সময় এই যে পানিকে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে দেখেছো অবশ্যই তোমরা। বাষ্পকে আবার শীতল করলে তা কিসে পরিণত হচ্ছে, তা পরিণত হচ্ছে ঘনীভবন। ঘনীভবন কি, কিভাবে মনে রাখবে, যে এই বাষ্পগুলো ঘন হয়ে আবার তরলে পরিণত হচ্ছে, এটা হচ্ছে ঘনীভবন। বোতলের গায়ে কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট জলকণা দেখি। এখন জলীয় বাষ্প তার তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানির কণায়, দেখো পদ্ধতিটা কিভাবে হয়েছে সেটা বলেছে, যে এই জলীয় বাষ্পগুলা কিভাবে পানির কণায় পরিণত হচ্ছে। তারা কি করছে, তাদের তাপ শক্তি বের করে দিচ্ছে, যার কারণে তাপ না থাকলেই তো জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। এবং এটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। পাতন জিনিস কি, এখান থেকে তুমি বুঝতে পারবে। এখানে বাষ্পীভবন হলো, এইটুকুর মধ্যে কি হলো, এইটুকুর মধ্যে হলো বাষ্পীভবন, এবং এইখানে হচ্ছে আবার ঘনীভবন। দেখো, অর্থাৎ আমরা পাতন সমান পেলাম হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। অর্থাৎ এই প্রক্রিয়াটাই হচ্ছে পাতনের প্রক্রিয়া। কোনো তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করলে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার এই প্রক্রিয়াটা, এটাকে হচ্ছে পাতন বলে। দেখো, পাতন সমান হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। না, এখানে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, শুধু তোমার পদার্থের যে অবস্থা, অর্থাৎ কঠিন, তরল, বায়বীয়, এই তিনটা অবস্থা। তো এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল। কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহকে বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। হ্যাঁ, এই জিনিসটা আমি বলেছি যে কোনো মিশ্রণে, এই যে ধরো পানির মিশ্রণের মধ্যে কি ছিল, একাধিক উপাদান ছিল, এবং সেই মিশ্রণ থেকে আমরা উপাদান সমূহকে আলাদা করেছি। অর্থাৎ এখানে লবণ এবং পানিকে আমরা আলাদা করেছি, লবণগুলো নিচে পড়ে আছে এবং পানিটা বিশুদ্ধ হয়ে এখানে পড়েছে। এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণ পদ্ধতি। আমি যে চিত্রটা তোমাদের দেখিয়েছি সেম চিত্রটাই কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা দেখে নিবে, এখানে পড়ে নিবে। ল্যাবরেটরিতে নিরাপদ পরিবেশে যথাযথ পাত্র ব্যবহার করে পাতনের পরীক্ষা করা যায়। এই যে দেখো, পানিতে অপদ্রব্য মেশানো থাকলে, ধরো যে লবণ হতে পারে, বা ধরো যে লোহার টুকরা হতে পারে, একটা ভারী কণা হতে পারে, অপদ্রব্য মেশানো থাকলে
পাতনের মাধ্যমে বিশুদ্ধ পানিকে আলাদা করে নেওয়া যায়। রাসায়নিক শিল্প কারখানাতেও দেখো এই যে ব্যাপকভাবে এই পাতন ব্যবহার করা হয়, এবং কলকারখানাতে তো আর সবসময় পানি পরিশোধন করা হয় না, সেখানে কি হয় এই যে তেলের খনি থেকে আমরা যে অপরিশোধিত তেল পাই, বা এটাকে বলি আমরা ইংলিশে ক্রুড অয়েল উত্তোলন করা হয়, সেগুলো হচ্ছে পাতনের মাধ্যমে পরিশোধন করা হয়। শুধু তাই নয়, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় অপরিশোধিত তেল থেকে ভিন্ন ভিন্ন দ্রব্যকে আলাদা করা হয়। ভিন্ন ভিন্ন তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা ধরো বাড়ালে এক উপাদান পাচ্ছি, আবার তাপমাত্রা কমলে আরেক উপাদান পাচ্ছি, এবং এই অপরিশোধিত তেল থেকে যে ভিন্ন ভিন্ন দ্রব্য পাচ্ছি, এই জিনিসটাকে আমরা কি বলি, আংশিক পাতন। আমি চেষ্টা করি যে সবচেয়ে সহজে তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা যদি নেক্সটে আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।